হ্যাঁ, এখন আমরা প্রথমেই যাই হচ্ছে আপনাকে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা দেই যে আপনি যখন দরজায় নক করবেন, নক করে বলবেন, "মে আই কাম ইন স্যার?" সো তখন কি করবে? উনি আপনাকে বলবে, "ইয়েস ইউ মে।" আপনি ঢোকার পর উনি ফার্স্ট যেটা করবে এক্সামিনার সেটা হচ্ছে আপনার ফুল নেম জিজ্ঞেস করবে। আপনার ফুল ওকে। নেমটা আপনি বলবেন। ফুল নেম হুম বলার পর সে আপনার পাসপোর্ট দেখতে চাইতে পারে। হয়তো হুম বলবে, "ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন?" এখানে আইডেন্টিফিকেশন মানে হচ্ছে আপনার পাসপোর্ট। ওকে। ওকে? তারপর হুম উনি পাসপোর্ট চেক করে উনার কিছু ফর্মালিটি আছে এগুলো চেক করে উনি আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। হুম দিয়ে উনি কি করবে? উনার একটা বেসিক ব্রিফ দিবে। ব্রিফ দিয়ে আপনার কোয়েশ্চেন শুরু করবে। তার মানে পার্ট 1 এ কিন্তু আলাদা কোনো প্রিপারেশন এর টাইম নাই। ওকে। এইটা approximately 4 to 5 মিনিটস এর একটা সেশন হবে পার্ট 1 ৩ টা পার্ট হবে বাই দ্য ওয়ে। হুম স্পিকিং এর ৩ টা পার্ট হবে পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। আমরা এখন পার্ট 1 নিয়ে কথা বলছি যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন আমরা বলি। ওকে। ইন্ট্রোডাকশন আর ইন্টারভিউ সেশন বলি। ওকে? হুম, লেকচার শিটে দেখতে পাচ্ছেন। জি সো স্যার। এইখানে আপনাকে টোটাল কোয়েশ্চেন করবে 7 or 8 কোয়েশ্চেনস করবে ইন জেনারেল। 7 or 8 কোয়েশ্চেনস করবে। সামটাইমস ইট ক্যান গো আপ টু 12। এটা ওকে। 12 পর্যন্তও যেতে পারে। ভেরি বেসিক টপিক থেকে কোয়েশ্চেন করবে, ভেরি ফ্যামিলিয়ার টপিকস রিলেটেড কোয়েশ্চেন করবে। ইট ক্যান বি ইওর ওয়ার্ক, ইওর স্টাডিজ, ইওর হোম টাউন, ইওর অ্যাকোমোডেশন, হবিস, ট্রান্সপোর্টেশন, শপিং এটসেট্রা, এটসেট্রা। হুম এখন কথা হচ্ছে যে এখানে এক্সামিনার একটা ফেভার করে স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে আইএলটিএস এমন একটা এক্সাম যেখানে একজন এইচএসসি স্টুডেন্ট যে আপনার মতো যারা ভেরি ইয়াং তারা বসে, যারা পিএইচডি করবে একটু ম্যাচিউর তারাও পরীক্ষা দিবে। বাট এক্সামিনার এমন ভাবেই এক্সামটা কন্টিনিউ করবে যাতে যে কেউ তার সাথে কমফোর্ট ফিল করে। সো ওকে। আপনি একজন আননোন পারসনের সামনে যখন বসবেন তার সাথে একটা ইংলিশে কনভারসেশন করবেন অ্যাপ্রক্স 15 মিনিটস। উনি জানে যে হুম উনি যদি খুব বেশি ফর্মাল থাকে আর খুব বেশি স্ট্রিক্ট থাকে তাহলে ক্যান্ডিডেট নার্ভাস হয়ে যাবে। সো উনি যেটা করবে বা পার্ট 1 এর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাকে কমফোর্ট ফিল করানো। ওকে। আর এইজন্য দেখবেন যে উনি খুব বেসিক, খুব জেনারেল অর এভরিডে টপিক থেকেই আপনাকে প্রশ্ন করবে। এমন কোনো কিছু করবে না যেটা আপনি আসলে আপনার অভিজ্ঞতা নাই। হ্যাঁ, স্যার এই টপিক গুলো কি ফিক্সড যে এগুলো থেকেই করবে নাকি? অলমোস্ট ফিক্স। এটলিস্ট 20 to 30 টপিক যদি আপনি প্রিপারেশন নেন, ওকে। কোয়েশ্চেন ফিক্স থাকবে না, টপিক ফিক্স থাকবে। ওকে। কোয়েশ্চেন ফিক্স থাকবে না, কোয়েশ্চেনস প্রত্যেকবার আপনার চেঞ্জ হতে পারে। সো আপনি থিমটা বা কনসেপ্টটা যদি আপনার মাথায় থাকে আপনি কিন্তু বলে আসতে পারবেন। হুম ধরেন আপনি প্রিপারেশন নিছেন, ধরেন ফর এক্সাম্পল প্রিপারেশন নিছেন যে ডেসক্রাইব আ পারসন হুম ইউ অ্যাডমায়ার মোস্ট। এখন আপনি আপনার ফাদারকে নিয়ে হয়তো একটা স্পিচ দিবেন। আপনি ওইভাবেই হয়তো ক্লাসে প্র্যাকটিস করছেন। হুম পরীক্ষায় গিয়ে আসছে ডেসক্রাইব ইউর বেস্ট ফ্রেন্ড। এখন ইওর ওকে। ফাদার স্টিল ক্যান বি ইওর বেস্ট ফ্রেন্ড, ইজন্ট হি? এবং হুম আপনি কিন্তু উনাকে নিয়ে ওইটাই জাস্ট একটু মডিফাই করে কনভার্ট করে আপনি বলে আসতে পারবেন। জি স্যার। বুঝাতে পারছি? জি সো স্যার। থিম কনসেপ্টটা মাথায় থাকলে আপনি ইউ আর গুড টু গো। ওকে। আচ্ছা। সো এটা গেল হচ্ছে তাহলে পার্ট 1 এ আমাকে বলেন তো কতগুলো প্রশ্ন করবে আপনাকে? পার্ট ওয়ানে মানে হাইস্ট হলে 12 টা করবে আর হুম, নয়তো 7 থেকে 8 7 7টা থেকে 8 করবে। টা করবে। ইউ আর কারেক্ট। টপিক গুলো কি খুব কমপ্লিকেটেড টপিক থাকবে? না, খুবই ইজি টপিক থাকবে, যেমন হোম ওয়ার্ক স্টাডিজ এরকম। কিন্তু যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে এই ইজি টপিকও কি বলতে পারবেন? না, কিছু বলতে পারবো না। আমার যে কনফিডেন্সই নেই, ইভেন আমার কত ভুল হয় গ্রামারটা, আমার আমি কিছু বলতে পারি না। আপনি আপনি একটা কাজ করেন। আপনি প্রথমেই হুম, এই এই আপনার ব্রেইনটা হচ্ছে একটা কম্পিউটারের মতো। ওকে? ওকে। হুম, পজিটিভ ফিডব্যাক দিবেন। ওকে। ওকে বলবেন কত মানে গ্রামগঞ্জ, আমি কাউকে ছোট করছি না। জাস্ট একটা রেফারেন্স হিসেবে বলছি। যে হুম, গ্রামগঞ্জ থেকে কত ছেলেপেলে আসতেছে, এসে তারা আইএলটিএস করে চলে যাচ্ছে। আর আমরা শহরের ছেলেপেলে। আর হুম, আমাদের অপরচুনিটি বেশি না। কারণ আমাদের স্কুল ভালো পেয়েছি, কোচিং হুম, ভালো হুম, পেয়েছি, টিচার ভালো পেয়েছি, হুম, ম্যাটেরিয়াল ভালো পেয়েছি। সো তারা এত লিমিটেশনের মধ্যেও ঢাকায় আসছে, মেসে থাকছে, বুয়ার রান্না খাচ্ছে। এর মধ্যে ৩-৪ মাস আইএলটিএস প্র্যাকটিস করে আইএলটিএস দিয়ে স্কোর তুলে ফাইল ওপেন করে চলে যাচ্ছে। হুম, হুম, তো আপনি পারবেন না কেন? বলবেন যে আমি অবশ্যই পারবো। আপনি অবশ্যই সবসময় পারবো। সবসময় ব্রেইনকে পজিটিভ ফিডব্যাক দিবেন। ওকে? ওকে। আচ্ছা। এইবার আসেন। সো আমরা চলে যাচ্ছি এখন। আমরা প্রত্যেকটা পার্টের কিন্তু স্ট্র্যাটেজি আছে, ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি আছে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ওকে। আমরা অনেক বেশি প্রেশার নিব না। আমরা একটা করে পার্ট শেষ করব, হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক নিব, নেক্সট পার্টে চলে যাব।
ওকে। এবার আসি পার্ট 2। পার্ট 2 তে পার্ট 2 তে এটাকে বলা হয় কিউ কার্ড সেশন। কিউ কার্ড সেশন মানে কি? কিউ কার্ড সেশন মানে হচ্ছে আপনাকে এইখানে একটা টপিক ধরায় দিবে উনি। ওই টপিকে আপনাকে একটা ছোট্ট প্রেজেন্টেশন দিতে হবে ফর 2 মিনিটস। 2 মিনিটের একটা প্রেজেন্টেশন দিতে হবে। তার মানে পার্ট 1 টা ছিল ডায়ালগ। ডায়ালগ মানে কি? উনি প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন। উনি নেক্সট প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন। সেটা পার্ট 1। বাট পার্ট 2 তে কি হবে? একটা টপিক ধরায় দিবে। টপিক ধরায় দিয়ে আপনাকে বলবে যে 1 মিনিট টাইম আছে টু টেক সাম নোটস। আপনাকে এই যে 1 মিনিট সময় দিবে নোটস নেওয়ার জন্য, প্রিপারেশন টাইম। এখন আপনি নোটস নিবেন কোথায়? আপনি দেখবেন আপনি যখন এক্সাম দিতে যাবেন আপনার টেবিলে ছোট্ট কাগজ থাকবে, কলম থাকবে। আপনি ওই কাগজ কলম ইউজ করতে পারবেন, নোটস নিতে পারবেন। নোটস গুলো নিবেন সবসময় বুলেট পয়েন্টস, মানে 2-3টা ওয়ার্ডে নোটস নিতে হবে। আপনি পুরো সেশনের নোটস দেখে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এইখানে আই কন্টাক্টটা অব্লিগেটরি না। ওকে। আপনি অন্য সেশনে মাঝে মাঝে এক্সামিনারের দিকে তাকান, উত্তর দেন, কোন একটু হাসি দেন, ঠিক আছে। বাট কিউ কার্ডে এটা আই কন্টাক্ট ম্যান্ডেটরি না, এই জন্য যে কিউ কার্ডে এক্সামিনার জানে যে উনিও যদি একটা ক্যান্ডিডেটের চোখের দিকে তাকায় থাকে তাহলে ওই ক্যান্ডিডেট নার্ভাস হয়ে যেতে পারে এবং সে স্পিচের মাঝখানে ঘাবড়ে যেতে পারে, আবল তাবল বলতে পারে। সো এই জন্য উনি যেটা করবে দেখবেন, আপনাকে যখন বলবে যে ইউ মে স্টার্ট নাও বলে আপনাকে 1 to 2 মিনিটস একটা টাইম দিবে। এই 1 to 2 মিনিটস টাইমে আপনাকে চেষ্টা করতে হবে একদম 2 মিনিটস পর্যন্ত বলা। এটা আপনার স্কোরের জন্য ভালো। যদি 2 মিনিটস নাও বলতে পারেন, অ্যাটলিস্ট 1.5 মিনিট আপনি সুন্দর করে জিনিসটাকে শেষ করবেন, প্রেজেন্টেশনটা বুঝে ওকে। ওই টপিকটা। আহ উনি এই তখন করবে কি, উনার কিছু ফিডব্যাক উনি নোট নিবেন, মাঝে মাঝে আপনার দিকে তাকাবেন, একটু স্মাইল করবেন, উনি একটা পজিটিভ একটা অ্যাটিটিউড করবেন যে না তোমার ভালো হচ্ছে, তুমি চালায় যাও। যদি আপনি 2 মিনিটস বলতে পারেন, উনি 2 মিনিটস এর পর কিন্তু 1 সেকেন্ডও সময় দিবেন না, উনি বলবে স্টপ, টাইমস আপ। আপনাকে তখন থেমে যেতে হবে। ওকে। যদি কখনো এমন হয় যে আপনার স্পিচটা খুবই ভালো যাচ্ছে, তাহলে হয়তো উনি 2 মিনিট শুনবেও না, উনি 1.5 মিনিট শোনার পরে আপনাকে থামায় দিবে। তখন ঘাবড়াবেন না যে কি ব্যাপার, আমার তো 2 মিনিট হয় নাই, থামাইলো কেন? আপনি বুঝবেন যে তাহলে মনে হয় আমার পারপাস সার্ভ হয়ে গেছে। উনি যেটা বুঝার উনি বুঝছে যে আমি ভালোই বলি। ওকে? এইখানে মাঝে মাঝে ফলো আপ কোয়েশ্চেন্স আসতে পারে। ফলো আপ কোয়েশ্চেন্স সাধারণত 1 থেকে 2টার বেশি আসে না। 1-2টা ফলো আপ কোয়েশ্চেন্স আপনাকে জিজ্ঞেস করবে। যেমন কিরকম হতে পারে, ধরেন টপিকটা আসছে ডেসক্রাইব ইওর চাইল্ডহুড ফ্রেন্ড। আপনি আপনার চাইল্ডহুড ফ্রেন্ড নিয়ে 2 মিনিটস একটা স্পিচ দিলেন। এখন উনি জিজ্ঞেস করলো, আর ইউ স্টিল ইন টাচ উইথ ইউর ফ্রেন্ডস? তুমি কি এখনো তোমার ফ্রেন্ডস এর সাথে যোগাযোগ আছে? আপনি এটার উত্তর দিলেন। তারপর বলে, হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান আর্গুমেন্ট উইথ ইউর ফ্রেন্ডস? সো আপনি ওটার আনসার দিলেন। দিলে কিন্তু আপনার পুরো কিউ কার্ড সেশনটা কিন্তু শেষ হয়ে গেল। পুরা কিউ কার্ড সেশন শেষ হয়ে গেল। ওকে। তখন উনি আবার আপনার কাছে টপিকটা ব্যাক চাবে। উনি বলবে, ক্যান আই হ্যাভ দ্য টপিক ব্যাক প্লিজ? আপনি আপনার নোটসটা না, আপনাকে যে চিরকুট বা টপিকটা দিয়েছিল সেই টপিকটা তখন উনাকে ব্যাক করবেন। ওকে। ওকে? ব্যাক করার পর যেটা হবে, উনি বলবে যে আমি এখন আরেকটু ডিটেইলে যাব, তোমাকে তোমাকে আরো কিছু জেনারেল কোয়েশ্চেনস করব। সেটাকে বলা হয় ডিসকাশন সেশন, যেটা পার্ট 3 এর অংশ। স্টুডেন্টরা এই একটা সেকশনে কিন্তু ব্যাড বাস খায়, কারণ পার্ট 3 হচ্ছে একটু ফর্মাল সেশন। পার্ট 1 যেমন খুব বেসিক টপিক জিজ্ঞেস করছে, আপনার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করছে, পার্ট 3 তে টপিকগুলো একটু ফর্মাল টপিক হয়, জেনারেল এন্ড অ্যাবস্ট্রাক্ট টপিক হয়। ওকে? সো এখানে ইটস অফ কোর্স টু ওয়ে ডিসকাশন, মিন্স এক্সামিনার প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন এবং এক্সামিনার দেখতে যাবে এখানে আপনার আইডিয়াস কেমন, আপনার ওপিনিয়ন কেমন দিচ্ছেন, আপনি বিভিন্ন ফ্যাক্টস নিয়ে আলাপ করছেন কিনা। হ্যাঁ, এখানে সাধারণত একটু কমপ্লেক্স আইডিয়াস, অ্যাবস্ট্রাক্ট ওপিনিয়ন, এইসব জিনিস নিয়ে আপনাকে প্রশ্ন করবে। আমি খুব সহজ ভাষায় আপনাকে বুঝাই দেই। ধরেন পার্ট 1 এর কোয়েশ্চেন যদি আসে, তোমার কি ঘুরে বেড়াতে ভালো লাগে? এটা গেল পার্ট 1 এর কোয়েশ্চেন। তাহলে পার্ট 3 তে এই একই টপিকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে? পার্ট ইয়াতে আসতে পারে যে আচ্ছা, ট্রাভেল এন্ড ট্যুরিজম তোমার কান্ট্রি ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করছে? ওকে। তো দেখেন দুইটা ডিফারেন্সটা। একটা বললো তোমার কি ঘুরে বেড়াতে ভালো লাগে, আপনার পার্সোনাল ওপিনিয়ন। আর এখানে বলছে ট্রাভেল এন্ড ট্যুরিজম তোমার কান্ট্রি ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করছে। আমি কি ডিফারেন্সটা বুঝাতে পারছি? জি স্যার। সো পার্ট 3 সবসময় একটু একাডেমিক অ্যাঙ্গেলে থাকে। সো এখানে আপনাকে একটু ফর্মাল আনসার দিতে হয়, একটু বড় বড় আনসার দিতে হয়। আচ্ছা, সো তাহলে আমি আবার একটু রিক্যাপ করি। রিক্যাপ কি করব কি, আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দেন। তাহলে আপনার টোটাল স্পিকিং টেস্টটা কয় মিনিটের? একদম টোটালটা
হ্যাঁ, টোটাল টেস্ট 11 to 14 minutes. Yes, you are correct. So কয়টা পার্ট থাকবে? 3টা পার্ট থাকবে। পার্ট 1 এ কতগুলো প্রশ্ন করে? পার্ট 1 এ 7 থেকে 8টা আর হাইস্ট হলে 12টা। পার্ট 2 তে কয়টা কিউ কার্ড দিবে আপনাকে? পার্ট 2 তে কিউ কার্ড দিবে হচ্ছে স্যার একটা টপিক দিবে। একটা টপিক দিবে। এখানে কি আপনার কোনো প্রিপারেশন নেওয়ার সময় থাকবে? হ্যাঁ, প্রিপারেশন নেওয়ার সময় থাকবে। কতক্ষণ? 1 মিনিট প্রিপারেশন নেওয়ার Yes, সময় 1 থাকবে। minute 1 মিনিট প্রিপারেশন নেবেন। 1 to 2 মিনিট হচ্ছে বলতে পারবো মানে আমি। প্রিপারেশন নেওয়ার সময় কি আপনি নোটস নিতে পারবেন? হ্যাঁ, নোটস নিতে পারবো। আপনি বলার সময় কি নোটস দেখতে পারবেন? হ্যাঁ, দেখতে পারবো। ওকে, ফাইন। এবং উনি কি টপিকটা আপনার স্পিচ শেষ হলে ফেরত চাবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধরেন টপিক কমন পড়ে নাই, আপনি কি টপিক চেঞ্জ করতে পারবেন? এটা তো জানি না। টপিক মেবি। চেঞ্জ করতে পারবেন না, এই জন্য এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে 25-30টা আইডিয়ার উপর আপনি কাজ করেন, যাতে ওকে, ঘুরে ফিরে যেন ওর ভিতরেই আসে। ওকে, ওকে, এবার পার্ট 3 তে আপনাকে টোটাল কোয়েশ্চেন করবে, 6টা কোয়েশ্চেন করবে। ওকে, যেটা আমি বলি নাই, টোটাল 6 কোয়েশ্চেন করবে। এই 6 কোয়েশ্চেনস এর আনসার আপনাকে দিতে হবে। এখানে একটু ইলাবোরেটিভ আনসার দিতে হয়। পার্ট 1 এ যেমন একটু প্রিসাইজ আনসার 3 to 4 লাইনস এ আনসার দিলে চলে, পার্ট 3 তে আপনাকে 7 or 8 পার্ট 2 তে তো হচ্ছে যে ওই যে একটা কোশ্চেন করবে না লাস্টে, ফলো আপ কোয়েশ্চেনস করবে। এটা ফলো সব আপ সময় না, কোশ্চেনস। এটা অপশনাল। এটা দেখা গেল 10 জন স্টুডেন্টের মধ্যে 2 জন স্টুডেন্টকে জিজ্ঞেস করছে। ওকে, সো আপনি সেই স্টুডেন্টদের মধ্যে হতেও পারেন, আবার নাও হতে পারেন। ওকে, ওকে, আর পার্ট 3 তে যেটা হচ্ছে যে আপনাকে একটু ইলাবোরেটিভ বা ডেসক্রিপটিভ আনসার দিতে হবে। ওকে। আচ্ছা, শেষ। এইবার আসি স্কোরিং। আপনাকে কিসের বেসিসে সে আপনাকে ব্যান্ড স্কোর দিবে? আপনি কত ভালো স্পিকার, কেউ 5 পাবে, কেউ 6 পাবে, কেউ 9 আউট অফ 9 পাবে। কিসের বেসিসে পাবে? 4টা ক্যাটাগরি, তার মধ্যে ফার্স্ট দেখে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। তার মানে আপনি খুব ভালো স্পিকার, খুব ভালো ফ্লুয়েন্সি থাকলেই যে আপনি মার্ক পাবেন তা না। ইওর আনসার হ্যাজ টু হ্যাজ সাম কোহেরেন্স। কোহেরেন্স মানে লজিক, কন্টেন্ট রিলেটেড আনসার দিতে হবে। কন্টেন্ট রিলেটেড, ধরেন আপনাকে প্রশ্ন করলো যে হোয়াটস ইওর নেম ফর এক্সাম্পল, জাস্ট বলছি, এন্ড আপনি বলেন আগে থামেন, আমার বংশ পরিচয় শোনেন। আমি হচ্ছে সম্রাট সিরাজউদ্দৌলার ছেলের ঘরের ছেলের ঘরের ছেলের ঘরের ছেলের ঘরের ছেলের ঘরের নাতনি, ঠিক আছে? তারপর বলে আমার চাচা হচ্ছে ও সম্রাট অমুক, আমার মামা হচ্ছে সম্রাট অমুক। এসব বলতে বলতে আপনি শেষে আপনার পরিচয়টা দিতেই ভুলে গেছেন। হয়তো আপনার গ্রামারও ঠিক ছিল, সব ঠিক ছিল, কিন্তু আপনার কি কন্টেন্ট বা আপনি কি লজিক্যাল আনসার দিয়েছেন? নো স্যার। নো। তো তখন কিন্তু আপনাকে একটা জেনারিক স্কোর দিয়ে দিবে। এই জন্য ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স এর মধ্যে আপনাকে ফ্লুয়েন্সিতে তারা কি দেখবে? ফ্লুয়েন্সিতে দেখবে হচ্ছে স্মুথনেস, মানে আপনার ন্যাচারাল এবিলিটি টু স্পিক। আপনি বাংলা বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, ইংলিশেও ততটা স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা, একটা কনসিস্টেন্ট স্পিড আছে কিনা, আপনি কি খুব ফাস্ট স্পিকার না খুবই স্লো স্পিকার, নাকি আপনি ওই ন্যাচারাল পজ মানে ন্যাচারাল স্পিডটাকে মেনটেন করতে পারছেন, এবং বেশি পজ নেন না। আপনাকে যখন প্রশ্ন করে আপনি অনেক চিন্তা ভাবনা করেন, বা সেন্টেন্সের মাঝখানে একটু 3-4 সেকেন্ড থেমে থাকেন, এরকম জিনিসগুলা তারা দেখবে ফ্লুয়েন্সিতে। এখানে আরো কিছু তারা দেখবে যে এখানে বলছে মিনিমাইজ হেজিটেশন। সো আপনাকে বেশি করে ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ, যাতে আপনার নার্ভাসনেসটা কাটে। রিপিটেশনটা বাদ দিতে হবে। রিপিটেশন বলতে বোঝায় যে একই ওয়ার্ড বারবার বলছি, যে এন্ড আফটার দ্যাট আফটার দ্যাট আফটার দ্যাট, একই ওয়ার্ড বারবার যেন না বলি, নেক্সট নেক্সট নেক্সট। ওকে, অ্যাকচুয়ালি 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 এই জিনিসগুলো করা যাবে না। সেলফ কারেকশন মানে ধরেন আপনি একবার ভুল বললেন, ও আই এম সরি, আবার শুরু করছেন, ওইভাবে করা যাবে না। ওকে, আচ্ছা। কন্টেন্ট রিলেটেড পজ মানে আইডিয়া চিন্তা করার জন্য আপনি 1 সেকেন্ড, একটা প্রশ্ন করার পর 1 সেকেন্ড একটা পজ দিতে পারবেন, কিন্তু এরপর আপনাকে আনসার দিতে হবে। আপনি অনেক লম্বা কোনো পজ দিতে পারবেন না। কোহেরেন্সে কি বলেছে? হাউ লজিক্যালি এন্ড ক্লিয়ারলি ইওর আইডিয়াস ইজ কানেক্টেড। আপনার লজিক্যাল ফ্লোটা ঠিক থাকতে হবে। ওকে, আপনার আইডিয়াস গুলা যেন স্টেপ বাই স্টেপ যেন একটা কানেকশন পাওয়া যায়, এবং এখানে আপনি আনসার দেওয়ার সময় বিভিন্ন কোহেসিভ ডিভাইস ইউজ করবেন, যেমন হাউএভার, বাটের বদলে হাউএভার বলবেন। ফর এক্সাম্পল, ইন মাই অপিনিয়ন, এই কোহেসিভ ডিভাইসের একটা লিস্ট দিয়ে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এরপর আসছে লেক্সিক্যাল রিসোর্স সেকেন্ড, যেটাকে আমরা ভোকাবুলারি বলি। যেমন দেখেন এই যে 2টা আনসারের এক্সাম্পল দেওয়া আছে, যে 2টা আনসারের রেঞ্জ, যেমন এইটাকে বলা আছে লো রেঞ্জ,
এটাকে বলা আছে হাই রেঞ্জ। কেন? ডেসক্রাইবিং আ সিটি। সো যেই স্টুডেন্টটা ধরেন 5 পাবে, যে স্টুডেন্টটা 5 পাবে তার হচ্ছে আনসারটা এরকম, মাই সিটি ইজ গুড, ইট হ্যাজ লট অফ গুড বিল্ডিংস এন্ড দ্য নাইট লাইফ ইজ গুড। দেখেন বারবার একই জিনিস রিপিট করছে, রাইট? গুড গুড গুড। আরেকজন স্টুডেন্ট যে 7+ পাচ্ছে তার আনসারটা কি? মাই সিটি ইজ ভাইব্রেন্ট, it boasts numerous impressive architectural structures and nightlife is quite bustling. So কার আনসারটা সুন্দর? ওই যে অবশ্যই এখন হাই রেঞ্জ। সো যারা হাই রেঞ্জ আনসার দিবে সে তো 7.5 8 or 8.5 তো পাবেই। সো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে লেক্সিক্যাল রিসোর্সে, মানে ডিফারেন্ট ওয়ার্ডস এন্ড ভোকাব ইউজ করতে হবে। আরো একটা জিনিস, খালি ভোকাব ইউজ করলেই হবে না, এখানে অ্যাকুরেসিটা দেখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েটনেস দেখতে হবে, যে যেইখানে যেই ওয়ার্ডটা মানায় সেটা ইউজ করতে হবে। যেমন এখানে যদি বলেন আই পারসিভ দ্যাট ডুইং হোমওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট, বাট পারসিভ ওয়ার্ডটা কিন্তু এখানে মানাচ্ছে না, যাচ্ছে না। পারসিভ মানে বিকাম অ্যাওয়ার অফ, কোনো কিছু সম্পর্কে জানা, সচেতন হওয়া। তাহলে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? আই বিলিভ দ্যাট ডুইং হোমওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। সো সে কিন্তু বিলিভ দ্যাট জেনারেল ইংলিশ ইউজ করার পরও একটা স্টুডেন্ট মনে করছে আমি পারসিভ ইউজ করলেই মনে হয় মার্ক বেশি পাবো, তো পারসিভ ইউজ করার পরও মার্ক পাবেন। আর একটা স্টুডেন্ট সে খুব নর্মাল ইংলিশই ইউজ করছে, বাট ওর কনটেক্সট অনুযায়ী ওয়ার্ডটা ঠিক ছিল, সো ওর মার্ক বেশি পাচ্ছে। আবার এখানে দেখেন দ্য ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি উইক, কিন্তু ইকোনমিকের সাথে ভেরি উইক যে আছে হেলথের সাথে, ইকোনমিকের সাথে যায় না। তাহলে কি হতে পারে? দ্য ইকোনমিক সিচুয়েশন ইজ প্রিক্যারিয়াস। প্রিক্যারিয়াস মানে হচ্ছে নট অ্যাপ্রোপ্রিয়েট, বুঝা গেল? আর ইন রিস্কি পজিশন। সো লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে আপনাকে একটু একাডেমিক ভোকাবুলারি ইউজ করার চেষ্টা করতে হবে, প্লাস আপনি চাইলে ইডিয়মস, ইডিওমেটিক এক্সপ্রেশনস ইউজ করতে পারেন। যেমন এখানে দেখেন পিপল হু ইট টু মাচ গেট ফ্যাটার। এখন এটা আপনি বলতে পারবেন, কিন্তু এটা আসলে আপনাকে 5 দিবে। বাট আপনি যদি আরেকটু একাডেমিক ইংলিশ বলেন যে পিপল হু ওভার কনজিউম, দেখেন ইট মাচের জায়গায় বলেন ওভার কনজিউম, টেন্ড টু বিকাম ওবিস। ওবিস মানে অতিরিক্ত মোটা। ওবিস, হ্যাঁ, ওবিসিটি মানে হচ্ছে এক রিকশায় একজন। কখনো দেখছেন এরকম যে এতটাই মোটা যে আর রিকশায় আরেকজন বসার জায়গা নাই? ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এক ধরনের অসুখ, অনেক ধরনের আপনার, এটা একটু ফান ওয়েতে বললাম আমরা, বাট অনেক সময় অনেকের হরমোনাল প্রবলেম হয়, হয়, যার কারণে তারা অতিরিক্ত মোটা হয়ে যায়। ওকে, সো এটাকে বলা হয় হচ্ছে ওবিসিটি। আবার ওভার কনজিউম করার কারণে এরকম হতে পারে। যেমন অনেক আগে আদনান সামি নামে একজন সিঙ্গার ছিলেন, এখনো আছেন, আপনি কি নাম শুনেছেন তার? হ্যাঁ, সো উনি এখন কিন্তু উনাকে যেরকম দেখছেন উনি কিন্তু এরকম ছিলেন না। উনি অনেক মোটা ছিলেন। হ্যাঁ, ওনার যদি আপনি একদম শুরুর দিকের মিউজিক ভিডিও গুলো দেখেন, দেখবেন যে ওনার হাঁটতেই অনেক কষ্ট হচ্ছে। উনি পরে এটা অপারেশন করে ওনার কত কেজি জানি ওনার মেদ উনি করে, তারপর উনি এখন একটু হেলদি লাইফস্টাইল লিড করছেন। অপারেশন করে যে স্যার এটা করছে, পরে যদি আবার মোটা হয়ে যায় তখন কি? উনি তো কিছুটা মোটা হয়েছে, বাট আগের মতো হয় না, মানে উনি অনেক মেডিকেশনের ভিতরে আছেন আর কি। ইডিয়মস আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ইডিয়মস ইউজ করার সময় বুঝতে হবে যে এটা যেন ফার-ফেচ বা এটা যেন ফোর্সফুল মনে না হয়। আমাদের অনেক সময় স্টুডেন্টদেরকে দেখি যে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে যে ফ্লুয়েন্সি তাদের ঠিক নাই, কিন্তু ইডিয়মস ইউজ করে মনে করছে আমি খুব ভালো স্কোর পাবো। আপনার ফার্স্ট ফ্লুয়েন্সি এবং গ্রামার ঠিক করতে হবে, তাহলে আপনার 6.5 চোখ বন্ধ করে আসবে। ওকে, তো ফার্স্ট ফ্লুয়েন্সি ঠিক করবেন এবং গ্রামার ঠিক করবেন, মানে আপনার টেন্স যেন ঠিক থাকে। ফিউচার প্ল্যান জিজ্ঞেস করছে, ফিউচার টেন্স দিয়ে শুরু করে কখন যে প্রেজেন্ট ফর্মে চলে আসছেন নিজেও খেয়াল করেন নাই। সো এই ভুলগুলো স্টুডেন্ট করে। সো ইডিয়মস নিয়ে এখনই মাথা ঘামানোর দরকার নাই, যখন ফ্লুয়েন্সি ঠিক হবে তারপর ইডিয়মস গুলো শিখবো আমরা। ইডিয়মস তো আমি জানি না কি। ইডিয়মস মানে হচ্ছে বাগধারা। ওকে, বাগধারা বা ছোটবেলায় পড়তাম না, কলুর বলদ, অতি চালাকের গলায় দড়ি, মনে আছে? সো এই জিনিসগুলো ইংলিশেও আছে। যেমন এই যে মন্দের ভালো, এটাকে বলা হয় ব্লেসিং ইন ডিসগাইজ। যে মাই ডিসিশন টু কুইট মাই জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। এটা মন্দের ভালো মানে শুরুতে আপনার মনে হয়েছে যে হ্যাঁ এটা কি হইলো, কিন্তু পরে দেখা গেছে এটা গুড ডিসিশন, মেবি আপনি পরে আরো বেটার জব পাইছেন। বুঝা গেল? ওকে, এন্ড ফাইনালি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এই গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আবার আপনার যদি রেঞ্জ অনেক হাই রাখতে চান, তাহলে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে।
কমপ্লেক্স সেন্টেন্স যেমন দেখেন সিম্পল সেন্টেন্সে কি হয়, আই লাইক মাই জব, ইট ইজ ইন্টারেস্টিং, আই ওয়ার্ক 5 days a week, 6 পাবেন, কোনো সমস্যা নেই, 6 পাবেন। একই কথাই কমপ্লেক্স সেন্টেন্সে যদি বলেন, although I work 5 days a week, I enjoy my job because it's so interesting। বুঝা গেল? সো কমপ্লেক্স সেন্টেন্স তারা দেখবে আপনার পারফেক্ট টেন্স সেন্টেন্স ইউজ করতে পারছেন কিনা, প্যাসিভ ভয়েস ইউজ করতে পারছেন কিনা। এই লেকচারটা আপনি আবার বাসায় রিভিশন দিবেন আজকে। কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারেন কিনা, কারণ এই টপিকগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ট্রেডিশনাল গ্রামার বুক থেকে বের করতে হবে, বা আমি আপনাকে আলাদা আলাদা করে লেকচার দিব, আপনি ওটা পড়বেন। ওকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, টেন্স ঠিক আছে কিনা, বুঝতে পারছি? জি স্যার। প্রিপোজিশন এন্ড আর্টিকেল এগুলো ঠিক আছে কিনা, এগুলো তারা দেখবে এবং এর বেসিসে আপনাকে তারা স্কোর দিবে। সো ইংলিশ জাস্ট আমরা রেগুলার ইংলিশ ডে টু ডে কনভারসেশন যেটা করি দ্যাটস ফাইন, বাট যখন আমরা এক্সামিনারের সামনে বসবো তখন কিন্তু তার কাছে কিন্তু আমাকে কিন্তু আমার একটু শো অফ, মানে কি আমার ইংলিশের বেস্ট কি বলবো ভার্সনটা তাকে শো করতে হবে। ওকে। বুঝতে পারছি? হুম। Okay, and last but not least, pronunciation. Pronunciation মানে শুদ্ধ উচ্চারণ. It doesn't mean accent. You don't have to speak Brits or American, but যেটা যে sound সেইটা আপনাকে বলতে হবে। যেমন for example, I'm pretty sure আপনি রেস্টুরেন্টে হ্যাং আউট করেন। So এই ওয়ার্ডটা বলেন। So আমরা কি বলি, আমরা রেস্টুরেন্টে যাই যে বাফেট অফার, রাইট? বিভিন্ন রেস্টুরেন্টে বাফেট অফার থাকে, বাট ইটস বুফে। It's buffet, okay? In fact, দেখবেন রেস্টুরেন্টে ওরাও বাংলায় লিখে বাফেট অফার 1200 টাকা, আনলিমিটেড খাবার, বাট ইটস বুফে। যদি আমি এক্সামিনের সামনে বুফে কে বাফেট বলে, তাহলে রং প্রনাউন্সিয়েশন। ওকে, বুঝতে পারছি? আরো আছে, বলেন এটা কি? ক্যাসল। সো আমেরিকানরা বলে ক্যাসল, ব্রিটিশরা বলে কাসল, এন্ড বাঙালিরা বলে ক্যাস্টল। আমার মেয়ে আছে আমার পাশেও হাসতেছে শুনে। ঠিক আছে, ক্যাস্টল, বাট অবশ্যই ক্যাস্টল বলা যাবে না, এটা হচ্ছে ক্যাসল আর কাসল। এটা কি? Castle. Salmon. It's salmon fish, you are correct. এলটা সাইলেন্ট থাকে, ওকে? সো আমরা যদি স্যালমন বলি, দ্যাটস রং প্রনাউন্সিয়েশন। সো যে ওয়ার্ডের যে সাউন্ড, সেই সাউন্ড যেন ঠিক থাকে, এটা খেয়াল রাখতে হবে। বুঝতে পারছি? যদি অ্যাকসেন্ট আর কিছু জায়গায় একটু ওয়ার্ড স্ট্রেস, মানে নেটিভটা কিছু জায়গায় ওয়ার্ড স্ট্রেস করে বলার সময়, মানে সবসময় ফাস্ট যায় না, কিছু ওয়ার্ডকে আপনি ইচ্ছা করে একটু স্ট্রেস আউট করবেন। আর একটা জিনিস, ইন্টোনেশনের উপর কাজ করতে হবে। ইন্টোনেশন মানে হচ্ছে পিচ কখনো হাই যাবে, পিচ কখনো লো যাবে। ওকে, আমরা বাংলা বলার সময় যখন আমরা খুব এক্সাইটেড, তখন কি হয়, একটু আমার ভলিউম একটু হাই থাকে। যখন কেউ মারা গেছে, তখন কি আমি খুব অতি উৎসাহে কথা বলি, তখন আমার পিচটা একটু নরম থাকে, গলার সুরটা নরম থাকে, তাই না? তো আপনাকে যখন প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন, এই পিচের উপর একটু কন্ট্রোল থাকতে হবে, হাই পিচ, লো পিচ। ওকে, তো আমি আবার রিক্যাপ করি, 4টা ক্যাটাগরিতে আপনাকে স্কোর দিবে। ফার্স্ট, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। সেকেন্ড হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। থার্ড, রেঞ্জ অফ গ্রামার এন্ড অ্যাকুরেসি। ফোর্থ হচ্ছে প্রোনাউন্সিয়েশন। ওকে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, তো এই লেকচারটা আই থিংক আপনাকে পাঠায় দেওয়া হয়েছে। ইয়েস, এখন আমরা চলে যাচ্ছি পার্ট 1 এ। বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ। কোথায় দেখি পার্ট 1 এর লেকচার কোথায়? স্যার, বেবি কেমন আছে এখন? বেবি এখন আছে যে আমার পাশে বসে আছে। আচ্ছা, ওকে নিয়ে খুব মানে টেনশনে ছিলাম। মানে কি হয়েছিল স্যার ওর? ডেঙ্গু। ও, ডেঙ্গু প্লাটিলের অনেক কমে গেছিল। কতটা আসছিল স্যার? ওর ফাইনাল আসছিল মানে 40-এ। ও, বাচ্চা মানুষ তো, ওরা তার মুখ দিয়ে তো খেতে পারে না। যেমন আমার এক চাচি, সে এখন ঢাকা মেডিকেলের ওদিকে ভর্তি আছে, তার গত রাতে 15,000 আসছে। আমার ভাইয়েরও 15,000 এসে পড়ছে। তখন যেটা করছে, তাকে ব্লাড দিতে হয়েছে। তো আমরা ওর ক্ষেত্রে এত রিস্ক আর যেতেই চাই না, কাজ ডেঙ্গুতে বাস্তবতা হচ্ছে যে এখন অনেক মানুষজন মারাও যাচ্ছে। সাবধানে থাকতে বললেন স্যার।
সাবধানে তো রাখি, কিন্তু মশা কোন দিক দিয়ে এসে কামড় দেয়। একটা অবস্থা দেখেন, একটা ছোট্ট মশার কাছে যেমন অস্ট্রেলিয়াতে আমার বোনরা থাকে, হুম। ওরা বলে যে এখানের মানুষজন ডেঙ্গুর নামও শোনে নাই। ওদেরকে যদি বলা হয় যে ডেঙ্গু ফিভার, ওরা বলতেও পারবে না এটা কি। ইনফ্যাক্ট আমাদের সাথে কলকাতার এক স্টুডেন্ট করতেছে, ক্লাস করতেছে। তো হুম। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলছে যে না স্যার, আমাদের এখানে কোনো ডেঙ্গুর কোনো প্রবলেম নাই, শুনেছি বাংলাদেশে নাকি অনেক ডেঙ্গু হচ্ছে। তো কলকাতাও দেখেন বাংলাদেশ থেকে এখন অনেক ক্লিন সিটি হয়ে গেছে। হুম। ডেঙ্গু তো হচ্ছে নোংরা থেকে, যেখানে পানি জমে ওইখানে ওই মশাগুলা হয়। So, বাংলাদেশ তো নোংরাই স্যার। নোংরা, আসলে নোংরা। আর আপনি ধরেন আপনার বাসার আশপাশ পরিষ্কার রাখলেন, কিন্তু আপনার পাশের বাসার লোকজন যদি সিনসিয়ার না হয়, এখন মশা তো ধরেন বর্ডার মেনটেন করবে না। মশা ওর ওইখানেই জন্মাইছে, কিন্তু উঠতে উঠতে দেখা গেল আপনার বাসায় ঢুকে গেছে। হ্যাঁ। আপনি কি করবেন? হ্যাঁ, মশার ফিসা লাগে? না, মশার ফিসা লাগে না। ওকে, শুরু করবো। এটা একটু পরিষ্কার করে দেই ম্যাডামকে। আচ্ছা, এই লেকচার শিটটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, তার আগে আমরা একটু ডিসকাস করি। ওকে স্যার। তো আমরা এখন চলে যাচ্ছি পার্ট 1 এ, যেটা হচ্ছে স্পিকিং এর প্রথম অংশ। এটাকে বলা হয় ডায়ালগ, মানে একটা একটা করে প্রশ্ন করবে, আপনি একটা একটা করে আনসার দিবেন। ওকে। আপনি অলরেডি জানেন কতগুলো প্রশ্ন করে, এবং আনসার গুলো সাধারণত 3 to 4 লাইনস, ম্যাক্সিমাম 5 লাইনস এর মধ্যে দিবেন। কমন ওকে। টপিক গুলো কি আসে, যে এখানে কমন টপিক আছে ফ্যামিলি, ফ্রেন্ডস, এখানে আছে ওয়ার্ক এন্ড স্টাডি, হবিজ, ইন্টারেস্ট, কুকিং, ট্রান্সপোর্ট, এগুলো নিয়ে জিজ্ঞেস করবে। ওকে। আমি চলে যাচ্ছি সরাসরি স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটাকে নাম হচ্ছে পার্ল স্ট্র্যাটেজি। পার্ল মানে কি? সরি। পার্ল মানে বাংলায় বলি মুক্তা, যেটা মুক্তা। মনে রাখার জন্য বানানো। পার্লটাকে যদি আমি এখন ব্রেক ডাউন করি, পিই স্ট্যান্ডস ফর ফ্রেজাল এক্সপ্রেশন। হোয়াট ইজ ফ্রেজাল এক্সপ্রেশন? দেখবেন নেটিভ স্পিকারকে কোনো প্রশ্ন করলে ওরা সব সময় একটা ফ্রেজাল এক্সপ্রেশন ইউজ করে আনসার দেয়। যদি এখন ধরেন আপনি নেটিভ স্পিকার হতেন, আর আমি যদি জিজ্ঞেস করতাম ডু ইউ লাইক ট্রাভেলিং, তাহলে আপনি বলতেন ওয়েল আই লাভ ট্রাভেলিং। এই যে ওয়েল বলে শুরু করতেন, দ্যাটস ফ্রেজাল এক্সপ্রেশনস। অথবা ওকে। আপনার ধরেন ট্রাভেলিং ভাল লাগে না, তখন আপনি হয়তো বলতেন ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ডোন্ট লাইক ট্রাভেলিং। ওকে। ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো এই যে এগুলো হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন। ফ্র্যাঙ্কলি ওকে। স্পিকিং মানে হচ্ছে সত্যি বলতে। ওকে, সো আপনি ওকে। সবসময় আপনাকে 7 থেকে 8টা প্রশ্ন করবে, আপনি যে বিভিন্ন ফ্রেজাল এক্সপ্রেশনস দিয়ে আপনি আনসার শুরু করবেন। আর সবসময় যে এক্সপ্রেশনস দিতে হবে তা না, দুই একটাতে আপনি সিম্পলি ইয়েস, নো, আই থিংক দিয়েও শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে। দেন আনসারটা মানে ওই যে বললাম ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি বলেন ওয়েল আই লাইক ট্রাভেলিং। এই আই লাইক ট্রাভেলিংটা হচ্ছে আনসার। ওকে। আনসারে কি করবেন, সবসময় প্যারাফ্রেজ করবেন। আপনাকে বলছে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি বলেন ইয়েস আই লাইক ট্রাভেলিং। এই যে আই লাইক ট্রাভেলিং মানে কি, যেই টেন্সে আপনাকে প্রশ্ন করেছে আপনি ওই টেন্সেই তাকে রিপ্লাই দিচ্ছেন। আনসার দিব। ওকে, তাহলে কি হবে, আপনার গ্রামারে কোনো ভুল হবে না। ওকে। তারপর এখন রিজন দিবেন। আইএলস এখন রেগুলার কনভারসেশনের জন্য কিন্তু এতটুকু ঠিক আছে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি বলেন ইয়েস, দ্যাট মেক্স সেন্স। অথবা আপনি বলেন ইয়েস আই লাইক ট্রাভেলিং, একদম কিন্তু ক্লিয়ার উত্তর। কিন্তু পরীক্ষার জন্য এতটুকু সাফিসিয়েন্ট না। পরীক্ষার জন্য আপনি যেটা বলবেন সেটা হচ্ছে একটা রিজন দিবেন, ওয়াই ডু ইউ লাইক ট্রাভেলিং, কেন আপনার ট্রাভেলিং ভালো লাগে সেটাও আপনি বলে দেন। তো এখানে রিজন দিতে হবে ওয়াই। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। And finally loop back বা conclusive statement, এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, যে এই কারণে আমার ট্রাভেলিং ভালো লাগে। এটা তো রিজনের মধ্যেই পড়ে যাচ্ছে না? না, রিজনের পর। ধরেন আমি বাংলায় আপনাকে বুঝাই দিই। আপনাকে জিজ্ঞেস করলো যে তোমার কি ট্রাভেলিং ভালো লাগে, আপনি বলেন জি আমার ট্রাভেলিং খুব ভালো লাগে। বেসিক্যালি আমি তো স্টুডেন্ট, আমি সপ্তাহে 5 দিন করে ক্লাস করি, 6 দিন ক্লাস করি, 5 দিন ক্লাস করি, 2 দিন বন্ধ পাই। তো আমি চেষ্টা করি একটু ঢাকার বাইরে বিভিন্ন ন্যাচারাল প্লেসে একটু ঘুরে বেড়াতে, যাতে আমি একটু রিল্যাক্স ফিল করি। সো ইয়েস আমার ট্রাভেলিং ভালো লাগে। সো সেই যে সো ইয়েস আমার ট্রাভেলিং ভালো লাগে, এটাই গেল হচ্ছে লুপ ব্যাক। ওকে। ওকে। ওকে, আর কনক্লুসিভ স্টেটমেন্ট। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন এখানে এই যে পুরো বক্সটা দেখতে পাচ্ছেন, এই ফুল বক্সটাই কিন্তু বিভিন্ন ফ্রেজাল এক্সপ্রেশনস। এটা হচ্ছে প্রশ্ন শুরু করতে হয় কিভাবে সেইটা। আপনি যদি কোনো বিষয়ে খুব, আপনাকে বললো যদি ডু ইউ লাভ ইউর মাদার, তা আপনি ওইটা নিয়ে কোনো কনফিউশন আছে? নো। সার্টেন, রাইট? আপনি বললেন উইদাউট আ ডাউট।
or there's no doubt that I love my mother so much. ওকে আপনি যদি আনসার্টেন হন কোনো কিছু নেই, বলেন আই এম নট শিওর, ইটস ডিফিকাল্ট টু সে, এরকম আপনি ইউজ করবেন। ওকে, ওকে, সেগুলো তো মুখস্থ রাখতে হবে তাই না? মুখ সব মুখস্থ করার দরকার নেই, অল্প কিছু মনে থাকলেই হলো। ওকে সব তো মনে রাখতে পারবেন না, যেগুলো আপনার পছন্দের সেগুলো আপনি মনে রাখলেই হলো। ওকে এখন দেখেন, এটা কেমব্রিজ 10 থেকে একটা প্রশ্ন, যে ডু ইউ লাইক উইকেন্ডস? উইকেন্ডস মানে সাপ্তাহিক ছুটি। এখন একটা স্টুডেন্ট, তার আনসার হচ্ছে ইয়েস আই লাইক উইকেন্ডস। এই যে ফ্রেজাল উইদাউট এনি ডাউট। ইয়েস আনসার দিয়েছে, আই লাইক উইকেন্ডস। এখন রিজনটা একটু বুঝেন। যদি আপনি একটা রিজন দেন তাহলে আপনার 6 চলে আসবে, যদি আপনি দুইটা রিজন দেন 6.5 to 7, তিনটা Okay. রিজন দিতে পারলে 7 প্লাস, বাট আপনাকে হয়তো তিনটা রিজনের পর্যন্ত সময় দিবে না এক্সামিনার, এখানে বড় বড় আনসার দেওয়ার সময় দিবে না। সো ওকে চেষ্টা করবেন অ্যাটলিস্ট দুইটা রিজন দেওয়ার জন্য। ওকে যদি নাই একদম পারেন তাহলে একটা রিজন হলেও দিবেন। ওকে, ওকে তো এখানে রিজন গুলা কি একটু পড়ে শোনান তো আমাকে। Weekends are a great time to relax and recharge after a busy week. I usually spend my weekends catching up on my favorite TV shows, reading a good book, or going for a walk in the park. I also like to spend time with my friends and family, and sometimes we go out for dinner or see a movie. সো এখন কনক্লুশনটা বলেন, লুক ব্যাক। Okay, so yes, I really enjoys my weekends. এখন দেখেন, এই আনসারটা একটা আরেকজন স্টুডেন্টের আনসার, কিন্তু আমার আরেকজন স্টুডেন্ট ছিল, উনি হচ্ছে হাউসওয়াইফ বা হোম মেকার। উনি Okay. বলছে স্যার এখন আমার একটা কনফিউশন আছে। আমি বলছি কি? আমি কি এক্সামিনারকে ইমপ্রেস করার জন্য বলবো আমার উইকেন্ডস ভালো লাগে, নাকি আমি রিয়ালিটি বলবো? আমি বলছি রিয়ালিটি কি? রিয়ালিটি হচ্ছে আমি হোম মেকার, আমার 24/7 কাজ করতে হয়, আমার কোনো ইয়ে নাই, হুম, কোনো ছুটি ছাড়া weekends নাই, নাই। হুম। কোনো উইকেন্ডস নাই। তাহলে আমি কি করব? এখন আপনার কি মনে হয় এই ক্ষেত্রে কি করা উচিত? আহ আমি ওনাকে ইমপ্রেস করার জন্য যেটা বলার ওটা বলবো। আমার তো স্কোর দরকার। আমি রিয়েলিটি দিয়ে যদি ওনাকে ইমপ্রেস করতে না পারি তাহলে তো আমার স্কোর দরকার গুড আনসার, গুড পাবো না। আনসার। বাট এখানে একটা প্রবলেম আছে আপু, সেটা হচ্ছে যে আপনি যখন ওনাকে ইমপ্রেস করার জন্য কোনো কিছু বলতে যাবেন, তার মানে আনসারটা আপনি অন দা গো তৈরি করছেন, রাইট? হুম আপনি ওইখানে তৈরি করছেন। সো এক্সাম প্রেসারে অনেক সময় হয়, অনেক থটস কিন্তু মাথায় আসে না। হুম তো তখন হবে কি, আপনি একটু তোতলাবেন, ফিলার্স আসবে, আম আম সাউন্ড আসবে, এক্সামিনার বুঝে ফেলবে আপনি বানায় আনসার দিচ্ছেন, অথবা আপনি ভালো, আপনার প্রিপারেশনটা আসলে প্রপারলি, আপনি ওয়েল প্রিপেয়ার্ড না। ওকে তো এই ক্ষেত্রে বি অনেস্ট। ওকে কেন বলছি? বিকজ আইএলটিএস স্পিকিং টেস্টটা হচ্ছে ইটস এ হ্যাঁ কমিউনিকেশন টেস্ট, ইটস নট ওকে আ নলেজ বেসড টেস্ট। আপনি দুনিয়ার সবকিছু জানবেন এটা ওনারাও জানে যে আপনি সবকিছু জানবেন না। এখন হুম আপনি একটা জিনিস যদি নাই জানতে পারেন, আপনি একটা জিনিস নাই পারতে পারেন, হুম কিন্তু সেটা কিভাবে তাকে এক্সপ্লেইন করছেন সেটা ম্যাটার করে। ওকে সো এইখানে ওই আপুর মুখের কথা আমি জাস্ট ট্রান্সলেট করেছি, আপনি একটু দেখেন তো। উনি যখন আমি বললাম যে বি অনেস্ট, তখন উনি বলছে ওকে, তারপর এটা উনার আনসার ছিল। ওয়েল, পড়েন তো আপনি। Currently, I'm a homemaker and I have lots of responsibilities like taking care of my baby boy, cooking for my family members, and managing all the household work. Since I'm not joining any corporate field, every single day of my life is a working day at present. I'm very busy with work and I don't have any weekends now. সি, সো উনি বলছে আমার কোনো উইকেন্ডস নাই। উনি এতটুকু না বললে এতটুকু বললেও পারতো, কোনো সমস্যা নাই। Okay. এখন উনি যেহেতু বলে দিচ্ছে ওনার উইকেন্ডস নাই, তাহলে এক্সামিনার এখন কি করবে? উইকেন্ডস থেকেই প্রশ্ন করবে। এক্সামিনার দুই একটা প্রশ্ন করে সে অন্য টপিকে চলে যাবে। Okay. মানে উনি আস্তে আস্তে টপিক চেঞ্জ করবে। ধরেন আপনাকে জিজ্ঞেস করছে ডু ইউ লাইক মিউজিক, আপনার মিউজিক ভালো নাই লাগতে পারে, Hmm. বা আপনি হয়তো খুব রিলিজিয়াস ফ্যামিলি থেকে বিলং করেন, যেখানে গান বাজনা আসলে ওইভাবে, ইসলামে তো একটা গান বাজনা নিয়ে তো একটা লিমিটেশনস আছে, তাই না? Mm-hmm. আপনি ওইটা বললেন যে ওয়েল ডোন্ট আই ডোন্ট লাইক মিউজিক সিন্স আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইসলাম অ্যান্ড it's actually there are some limitations towards music, and I also belong from a very conservative family. So from my childhood, I actually don't pay much attention to the music. So I would say I don't like music that much. So so I would say I don't like music that much. এটা হচ্ছে আপনি কনক্লুশন দিলেন, ওকে? এখন আপনি কিন্তু শুরুতেই বলছেন যে আপনার মিউজিক ভালো লাগে না, তাহলে এক্সামিনার নেক্সট কোয়েশ্চেন কি করতে পারে? এক্সামিনার করতে পারে, when was the last time
you hear a music, তো তুমি একদম শেষে মানে লাস্ট কবে মিউজিক শুনছে এমন হবে কখনোই তো সম্ভব না যে আপনি জীবনে কখনো শোনেন নাই। তো আপনি হয়তো বলবেন যে well it was probably 2 years back I was in my cousin's wedding. It was actually her gaye holud, which is a local term, which is a ceremony prior to the main wedding reception. So yes, that time I listened some Hindi songs. Okay. Okay. তারপর আপনাকে জিজ্ঞেস করলো যে do you think children should learn music at school? তো আপনি এখন বলবেন যে well frankly speaking I don't think they uh, এটা কি বলা যায় কোয়েশ্চেনটা ছিল শুড মানে উচিত। তো আপনি বলেন well frankly speaking I don't think music should be mandatory subject, but it's an individual choice, right? It's a creative expression. So if someone like to draw, he can learn paintings. If someone like music, they can learn music. So school can propose the subject as a open-ended subject rather than a mandatory course. So yeah, or আপনি বলতে পারেন or it depends on individual's choice, I would say. Okay. Okay. এখন উনি কি করবে, উনি আর মিউজিক নিয়ে আর কোয়েশ্চেন টানবে না, উনি বলবে লেটস টক অ্যাবাউট শপিং, ডু ইউ লাইক শপিং? তখন আপনাকে সব শপিং রিলেটেড হয়তো প্রশ্ন করলো। Okay. এখন কোনো মেয়ে মানুষ তো বলবে না আই ডোন্ট লাইক শপিং, বলবে? হ্যাঁ স্যার। ইনফ্যাক্ট ছেলেরাও তো বলা উচিত না। হ্যাঁ, কেউই বলবে না। আমার নিজেরও শপিং করতে খুব ভালো লাগে, যদি আমার টাকা পয়সা নাই, বাট থাকলে তো টুকটাক তো কেনা হয়ই। আমার ভাই বলবে যে ওর শপিং পছন্দ না। পছন্দ না? না, ও শপিং করেও না, বাবা জোর করে নিয়ে যায়। আমার শপিং এর স্টাইলটা হচ্ছে আপু, মানে আমি অনেক ঘোরাঘুরি করি না, দুই আচ্ছা। একটা দোকানে ঢুকবো, ওইখানে যা ভালো লাগবে নিয়ে চলে আসবো। আমার ভাইয়াকে জোর করেও কিনানো যায় না কোনো কিছু। আর আপনার ভাবির হচ্ছে মার্কেটের যতগুলো দোকান আছে, ঠিক আছে, সবগুলাতে উনি যাবে, ঢুকবে, দেখবে, চয়েস করবে, দাম মুলামুলি করবে, বুঝবে, তারপর সে কনভিন্স না হলে ওই মার্কেট থেকে বের হয়ে আরেক মার্কেটে যাবে। মানে এটা কোনো কথা? এরকম একটু করা উচিত, বেশি টাকা করা উচিত। আমার মনে আছে থাইল্যান্ডে একবার গিয়েছিলাম, ওখানে থাইল্যান্ডের একটা বঙ্গবাজার আছে, নাম MK সেন্টার না কি জানি একটা সেন্টার বলে, আমি ভুলে গেছি নামটা। ওকে। হ্যাঁ, সো 7 তলা না 8 তলা একটা শপিং মলস। আমি মনে আছে যে আমি 11টার সময় ঢুকছি, ওইখান থেকে আমি বের হইছি মনে হয় রাত 8টা না 9টায়, এবং আমার হচ্ছে মানে মাঝখানে ঝগড়াও লেগে গেছে আমাদের। আমার পা ব্যথা, পিঠ ব্যথা করতেছে, কিন্তু ও বিন্দাস ঘুরতেছে, এখান থেকে এটা কিনতেছে, ঘুরতেছে, একটু খাচ্ছে, তার টায়ার্ড লাগছে, একটু বসছে, একটু খাওয়া দাওয়া করতেছে। আমার তো মানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি বলছি তুমি করো, আমি চলে যাই, আমি হোটেলে গিয়ে আমি একটু রেস্ট নেই, তুমি করো, তুমি তো সবই চেনো, তুমি ট্যাক্সি করে চলে এসো। না, তার তো একটা কুলি দরকার। ওকে, সো চলেন তাহলে আমরা কি পার্ল স্ট্র্যাটেজিটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। এখন আমি কিছু প্রশ্ন লিখবো, ওকে। আপনি সেগুলোর উত্তর পার্ল স্ট্র্যাটেজিতে দিবেন। আমি খুব কমন একটা থিম বেছে নিই, সেটা হচ্ছে হোম টাউন। কারণ আপনার হোম টাউন আপনি সবচেয়ে ভালো জানবেন, রাইট? আপনি বড় হয়েছেন বা আপনার জানা উচিত। এখানে আমি ফার্স্টে যে এক্সপ্রেশনটা ওটা কি দিব? আপনি ওয়েল দিয়ে শুরু করবেন। ওকে। প্রথমটা সবসময় ওয়েল বলবেন। ওকে। What's the name of the hometown and where is it? Is it a big place or small town? How long have you been living there? What do you like most about it? Is there anything you dislike?
in your hometown. So, হ্যাঁ আসেন আসেন, বলেন, দরজা খোলা আছে। জাকির ভাই কি হয়েছে বলেন। কমপ্লিট হয়েছে, সব ঠিকঠাক চলতেছে। কত টাকার কাজ করলেন? আর আপনার সার্ভিস চার্জ? 1100-1200 টাকা আমি দিব? মাথা খারাপ হয়েছে? আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড। Okay. আপু আপনি এইগুলোর একটু প্রিপারেশন নেন, আমার ওই মিস্ত্রির টাকাটা আমি একটু দিয়ে আসি। Okay. সাধারণত কিন্তু এক্সামে কিন্তু আপনাকে প্রিপারেশন নেওয়ার টাইম থাকবে না, যেহেতু আমরা প্র্যাকটিস করছি। আই এম গিভিং ইউ Okay. 5 minutes. Okay. The name of my Maringanj. It is near the city. It is near the Dhaka city. It is located. It's the city. It is a very clean and very big city, and it is very clean and a um around the words, but it is the city. In a very big city, and it has a large population. And the city or business. Large. I have been living there from my childhood. From my childhood, the environment of my city is the environment of my city is very fresh and very fresh and fresh and fresh. And I like what do you like most about it? I like
Ready, Apu? Yes, sir. Okay, so this is your speaking part one test. My name is Sharif Hassan, and today I'm going to take your practice test. Okay, Okay. so let's talk about hometown. What's the name of your hometown and where is it? The name of my hometown is Narayanganj. It is located near the Dhaka city. আপু আর একটু বলতে হবে at least 4 lines. Okay. আবার Okay. Well, the name of my hometown is Narayanganj. It is located near the Dhaka city. My city is very peaceful, so I love to stay in my city. ওকে, নাইস, ভেরি নাইস। আপনি নাকি পারেন না? মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বললেন। Is it a big place or a small town? Okay, without any doubt, it is a very big city and it has a large population. Actually, I have sir, এটা তো কি 4 লাইন করে বলতে হবে প্রতিটা 4 to সেন্টেন্স? 5 lines, yes. Okay. যদি আপনি বলেন এটা বিগ সিটি তাহলে কেন বিগ সিটি, একটু রিজন বলে দেন। যদি বলেন স্মল তাহলে কেন স্মল? It's a big city because it has a large population and এই পপুলেশন কি করে সেটাও বলে দেন। okay. The, po- the people in my city actually doing business and এভাবে হবে মেবি না। আচ্ছা, আমি হলে এটার উত্তর কি দিতাম? আমি হয়তো এভাবে উত্তর দিতাম। আপনি আমাকে প্রশ্নটা করেন। Is it a small city or a big city? Neither it's a big place nor a small one. It's quite moderate city, I would say. However, it is densely populated city with probably 20 lakh people living here. Most of them are businessmen. Most. Got it? Okay. All right. How long have you been living there? Actually, I have been living there from my childhood, and the environment of my family, of my city is very fresh, and আমি না ডাইভার্ট হয়ে যাচ্ছি আমি It's okay, আপু। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা তো এভাবে অভ্যস্ত না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কোনো ভালো ফ্রেন্ডস ট্রেন্ডস আছে যারা হচ্ছে বিদেশে যেতে চায়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ওর সাথে আপনি এখন থেকে রেগুলার ইংলিশে কথা বলবেন। Okay. বাসায় গিয়ে ইংলিশ বলবেন, ভাই বোনের সাথে ইংলিশ বলবেন, ভাগ্নে ভাগ্নি সবার সাথে ইংলিশ বলবেন। Okay. মানে ইংলিশ হচ্ছে এখন থেকে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। একটা হুম, হাঁচিও যদি দেন সেটাও ইংলিশে দিবেন। একটা Okay. একটা গালি দিলেও ইংলিশে দিবেন। Okay. ঠিক আছে? কারণ আচ্ছা। না হলে এই মুখের জড়তা কাটবে না। আমাদের মেইন সমস্যা হয়টা কি যে আমাদের যে ফেসিয়াল যে মাসলস গুলো লাইক আমাদের গাল, আমাদের জিহ্বা, আমাদের ঠোঁট, এই মাসল গুলো ইংলিশ ওয়ার্ডস এর সাথে কানেক্টেড না।
আপনি Okay. দেখবেন বাংলা যখন বলবেন অনেক কঠিন কঠিন শব্দ আপনি বলতেছেন, খুব Mm-hmm. স্মুথলি মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। Mm-hmm. আর আপনাকে ইংলিশ একটু পড়তে দিলে দেখবেন আপনি তোতলাবেন, আটকায় যাচ্ছেন, কারণ এই Mm-hmm. মাসল মেমোরি যেটাকে বলে, আমাদের মাসল গুলো ওইভাবে ট্রেন্ড না। সো আপনি এখন থেকে আরো একটা কাজ করবেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি। সো বিবিসি নিউজ। সো আপনি প্রতিদিন যে কোনো একটা বিবিসি নিউজ একটা খুলবেন, আপনার যেটা ভাল লাগে। আপনার Okay. যদি আপনার যদি কালচার নিয়ে ভাল লাগে, ট্রাভেল নিয়ে ভাল লাগে, ধরেন আপনার ট্রাভেল ভাল লাগে, আপনি ট্রাভেলে ঢোকেন। Okay. আহ, so এই নিউজটা আপনি যখন পড়বেন, প্রথমে করবেন কি, খুব স্লোলি পড়বেন, প্রত্যেকটা ওয়ার্ড শব্দ করে 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 মানে প্রপারলি সাউন্ড করে পড়বেন। যেমন আমি আপনাকে পড়ে শোনাই যে as floods, storms and wildfires intensify around the world, these area a few key questions to ask when considering traveling to a destination recovering from a natural disaster. So এইটা বললাম কি খুব স্লো, রাইট? এরপরে আবার এই জিনিসটাকে একটু ফাস্ট করবো। As flood storms and wildfires intensify around the world, তখন করবেন একটু স্ট্রেস করবেন, দুই একটা ওয়ার্ড, ভার্ব গুলোকে স্ট্রেস করবেন। As floods, storms and wildfires intensify around the world, these are a few key questions to ask when considering traveling to a destination recovering from a natural disaster. Okay. ওকে, সো এইভাবে করবেন কি, একটু রিডিং পড়া পড়া হ্যাবিট করবেন, তাহলে দেখবেন যে আপনার আপনার এই মাসল মেমোরি গুলো ঠিক হয়ে যাচ্ছে। যেমন আপনি ধরেন বলেন ইটস, এই যে এই লাইনটা যদি পড়ি যে ইটস আ ডিলেমা দ্যাট ট্রাভেলার্স মে ইনক্রিজিংলি ফেস, এখন আপনি ডিলেমা মানে জানেন না, তখন করবেন কি, আপনি যে লাগবে গুগলে যান, গিয়ে আবার সার্চ করেন যে ডিলেমা মানেটা কি। সো ডিলেমা মানে তখন দেখবেন যে আমি দিলাম যে ডিলেমা মানে চলে আসছে। ডিলেমা মানে হচ্ছে ডিফিকাল্টি, প্রবলেম। Okay. ওকে, যে অনেক সময় আমরা ইনডিসিশনে ভুগি, দোটানায় থাকি, এটা হচ্ছে ডিলেমা। Okay. এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে রেগুলার, আপনি এই প্র্যাকটিসটা করবেন, শব্দ করে করে পড়বেন। আর প্রতিদিন কোয়েশ্চেন, আপনার কাছে বই কি আছে এই মুহূর্তে? আমার কাছে হচ্ছে মানে কেমব্রিজ আছে 10 থেকে 20, আর হচ্ছে ওই যে রাইটিংটা আমি পিকচার পাঠায় দেবো। আপনি আমি একটু পিকচার পাঠাবেন। পিকচার আপনি দিয়েছিলাম। আরো দুইটা বই কালেক্ট করে নেন তো। আচ্ছা, ওই যে ভোকাবুলারি ওই বুকগুলো সব। ভোকাবুলারির সাথেও আর একটা বই কালেক্ট করে, সেটা হচ্ছে জীবন আইএলস, একটা বই আছে জীবন। এটা জীবন অনলাইনে পাবেন বা নীল খেতে পাবেন, আপনার এই জ্যাম ঠেলে নীল খেতে যাওয়ার কোনো দরকার নাই। অনলাইনেই অর্ডার দিয়ে দিব। স্যার, অনলাইনে আপনি অর্ডার যে দেন, আমাকে ভোকাবুলারির বইটা দিয়েছেন ওটা কি অনলাইনে পাবো? হ্যাঁ পাবেন। ওকে। অনলাইনে আজকে কি না পাওয়া যায় আপু। সো আপনি একটু লিখে নেন জীবন আইএলস স্পিকিং, জীবন আইএলস রাইটিং, জীবন আইএলস বেসিক গ্রামার, এই তিনটা বই একটু অর্ডার দেন। জীবন আইএলস স্পিকিং, স্পিকিং কি ছিল? স্পিকিং জীবন মানে বইয়ের নাম হচ্ছে জীবন। ওই ভদ্রলোক হচ্ছে হ্যাঁ এখন হ্যাঁ। কানাডায় মাস্টার্স করতেছে, ওনার সাথে আমার কথা হয়েছে কয়েকদিন আগে। তো ওনার একটা মলাটের মধ্যে বানান ভুল ছিল। তো আমি আবার ওনাকে নক দিছি যে আপনার বইয়ের তো বানান ভুল। তো উনি সাথে সাথে কানাডা থেকে আমার ফোন দিছে, দিয়ে বলছে ভাই আপনার পরিচয়। তো আমি আমার পরিচয় দিলাম, তো ভাই থ্যাংক ইউ, কেউ তো আসলে এভাবে বলে না, এটা আমি আগেও লক্ষ্য করছি, বাট এটা আমার উপর না ভাই, আমি তো বই লিখে দিয়ে চলে আসছি, এখন ওই নীলক্ষেতরা ওরাই ওদের মতো প্রিন্ট করতেছে ভুলভাল, আমাকে জাস্ট একটা একটা প্রফিট মার্জিন শেয়ার করে। তো আমি বললাম যে কিন্তু নাম তো যাচ্ছে আপনার, রেপুটেশন তো আপনার খারাপ হবে, আপনি বলে দিয়ে এই ভুলটা যেন ঠিক করে নেয়। আমি অবশ্যই বলবো। তারপর ওনার সাথে অনেক কথা হয়েছিল। এখন ওনার বই হচ্ছে, নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে জীবন, জীবন আইএলস স্পিকিং বুক। আর স্যার, স্পিকিং এর সাথে আর দুইটা জানি কি বলছেন? জীবন আইএলস রাইটিং রাইটিং and জীবন আইএলস বেসিক গ্রামার। বেসিক গ্রামার। ইয়েস, ওকে। এই তিনটা বই একটু আপনি অর্ডার দিয়ে দেন আজকে। ওকে স্যার। ওকে, আপনার হোমওয়ার্ক আমি দিচ্ছি, আমরা নেক্সট ক্লাস আরো বেশি প্র্যাকটিস করব। ওকে। হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে, আমি কয়েকটা টপিক এখন আমি আপনাকে সেন্ড করব।
এই ওকে। টপিকে কিছু কিছু টপিকে দেখবেন স্যাম্পল আনসার আছে, আপনি স্যাম্পল আনসার শুধু আইডিয়ার জন্য পড়বেন, কিন্তু আপনার এক্সপিরিয়েন্সে আপনি আনসারগুলো ডেভেলপ করবেন। আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আচ্ছা। ওকে, আমি আপনার গ্রুপে ওগুলো পাঠিয়ে দিচ্ছি। আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট হচ্ছে স্যার আজকে কি বুধবার না শুক্রবারে, ফ্রাইডেতে। শুক্রবার। আমার কিন্তু আজকে ইউজুয়ালি অফিস বন্ধ, আমি শুক্রবারে অফিস করি, কিন্তু শুধু আপনার জন্য আমি ক্লাসটা নিছি। থ্যাংক মাঝখানে ইউ অনেক স্যার। কারণ মাঝখানে অনেকগুলো ক্লাস মিস গেছে, আমি বলছি, না আমার আমার যাক, আমার 1.5 ঘন্টা যাক, আমি তারপরে ওকে ক্লাসটা ক্লাস করাই দিই। আপনি এই বইটা একটু জীবন আইএলটিএস এর যে বইটা কালেক্ট করলে আমরা ওই বেসিক গ্রামার থেকে আমরা প্রগ্রেস করি, ঠিক আছে? আচ্ছা আপনি বইটা আসার সাথে সাথে আমাকে বলবেন, স্যার আমি বইটা রিসিভ করছি। আচ্ছা, আমি আজকেই অর্ডার দিয়ে দিব স্যার। আজকে অর্ডার দিয়ে দেন আপু। আর আমি ওকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আপনার গ্রুপে, আপনি একটু চেক করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।